সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম আজকে একটু বাগানে। এসে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। এই যে আমাদের জবা সুন্দরী এখনো ভালোভাবে পুষ্পটিত হতে পারেনি, এখনো অর্ধেক তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। আর এদিকে এই যে কলকে ফুলগুলো যখন ফুটে থাকে না, গাছ ভর্তি করে দারুণ লাগে জানো তো দেখতে। আর তারপর দেখো ছাদে চলে গেছিলাম, এসে দেখো গাছগুলো গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জল পেয়ে দেখেছো পাতাগুলো কত সতেজ লাগছে। যতই আমি এমনি ওই জল দিই না কেন, বৃষ্টির জল পেলে কিন্তু এদের রূপটাই আলাদা হয়ে যায়। আর তারপর ছাদ থেকে নেমে এসে করে নিয়েছিলাম আমার আর মায়ের জন্য গরম গরম চা। আর এই চা খেয়ে কিন্তু লেগে পড়বো সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। প্রথমেই চলে আসি প্রত্যেক দিন দেখো ঘরে এসে কিন্তু এই বিছানাটা পরিষ্কার করি, খাটটা একটু মোছামুছি করি, ঘরের সমস্ত ফার্নিচার একটু ভালো করে মোছামুছি করে দিই। আর আজকে দেখেছো জানলাটা এদিককার খুলিনি, কারণ ছাদ থেকে নেমে আসার পর কিন্তু আকাশটা বেশ অন্ধকার অন্ধকার মতো হয়ে এসেছিল, আর এক ফোঁটা দু ফোঁটা জলও পড়ছিল জানো তো, তাই না। আর এইদিকে জানলাটা খুললাম না, যদি ওই মানে ঝোড়ো হাওয়া টাওয়া দেয় আবার কিন্তু ওই খাটটা নোংরা হয়ে যাবে, মানে গোছানো বিছানা আবার কিন্তু অপরিষ্কার হয়ে যাবে, সে কারণে এদিকে জানলাটা আর খুলিনি। আর কেমন একটা যেন আকাশটা হয়ে আছে, মেঘলা মেঘলা ওয়েদার। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে। এই বুঝি বৃষ্টি আসে, এই বুঝি বৃষ্টি আসে। তো বৃষ্টি সেভাবে হয়নি জানো তো, ওই সকালের দিকটাই এক ফোঁটা দু ফোঁটা হয়েছে আর কি। তো আমি তো এখন যখন ভিডিও করছি তখন তো ভাবছি যে হয়তো খুব জোরেই বৃষ্টিটা আসবে, মানে এমনই অবস্থা হয়েছিল বাইরের দিকটা। আর মাঝে মাঝে জানো তো আকাশটাও ডাকছিল, তাই ভাবছিলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে হয়তো। তো তারপর দেখলাম যে না, বৃষ্টি হয়নি, মানে অল্প কিছুটা হয়েছে আর কি, খুবই সামান্য ঝিরঝির করে একটু হয়েছে। তো এখন যখন আর কি ঘরদোরগুলো ঝাড় দিচ্ছে, এখনও কিন্তু বাইরে মোটামুটি হালকা হালকা অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো সেই কারণে না ওইদিকে দেখলে তো জানলাটাও খুলিনি, আর এদিকে মোটামুটি এই যে জানলা টাল্লাগুলো বন্ধই রেখেছিলাম। আর এদিকে দেখো রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি তো আগের দিন রাতেই সমস্তটা গুছিয়ে রাখি, স্পেশালি রান্নাঘরের কাজটা আগে দিন রাত্রে জানো তো ভালোভাবে গুছিয়ে রাখি। তাহলে কি হয়, পরের দিন সকালে এসে ওই রান্নাঘরটাকে নিয়ে আর পড়তে হয় না। একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর আমি পাই সকালে ঘুম থেকে ওঠার পর। আর এদিকে সমস্ত ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু রবিবার, তো রবিবারে আজকে আমার মেয়ের সকাল দিকটা একটু ছুটি আছে। আর প্রতিদিনই সকালে তো ঘুম থেকে উঠে পড়তে যায়, মোটামুটি 5:30 পৌনে 6টার ভিতরে ঘুম থেকে উঠে পড়তে হয়, কারণ ওই পড়াগুলো 6:30 7টা অথবা 5:15 7টা 15 20 এরম সময় থেকেই পড়া থাকে। তো মোটামুটি ওই 5:30 পৌনে 6টা নাগাদ উঠে পড়ে। তো আজকে আর ডাকিনি, থাক ঘুমাচ্ছে ঘুমাক, একটু পরে না হয় ডেকে দেবো, মানে ওই আর আধ ঘন্টা 30 মিনিট পর একটু আস্তে আস্তে ডাকতে থাকবো, তারপরে যখন ওঠে উঠবে। আর এদিকে দেখো ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, সেই বাসি ধুলোটা কিন্তু বাইরের দিকে ফেলে দিচ্ছি। আর তোমাদের তো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে ঘরের বাসি ধুলো আমি ঘরের মধ্যে জমিয়ে রাখি না, কোথাও বাইরেই ফেলে দিই। আর আজকে যেহেতু রবিবার, ভেবেছিলাম জানো তো আজকে বেশ একটু কাছাকাছি করব, তো আকাশের যা অবস্থা দেখলাম সেই জন্য না আর কাছাকাছির দিকে যাইনি, কারণ যেগুলোই কাছাকাছি করি না কেন, এক তো ছাদে দেবো, সেগুলো বৃষ্টির জন্য ছাদে মেলতে পারবো না, এদিক সেদিক মেলতে হবে। তার মধ্যে এখন গরমকাল, জামা কাপড় না শুকালে কিন্তু কেমন একটা ভ্যাপসা ধরনের গন্ধ ছাড়ে, মানে ওইটা কাঁচা আর না কাঁচা দুটোই সমান হয়ে যায় জানো তো, তখন এমন একটা ভ্যাপসানি গন্ধ ছাড়ে, তখন মনে হয় যে আবার একবার করে কেচে দিই। এভাবে জানো তো প্রতিবার আমার তাই হয়, যখন অতিরিক্ত বর্ষাকালটা পড়ে তখন কত জামা কাপড় না কেচে থাকবো, জামা কাপড় তো কাচতেই হয়। এবার কাচার পর যখন মানে এদিক সেদিক মেলে দিই, তারপরেও কিন্তু যখন যেটা ভালোভাবে হয়তো শুকালো না, একদিনে শুকালো না, 2 দিন কি 3 দিন টাইম লাগলো একটু মোটা জিনিসগুলো শোকাতে। আর বৃষ্টি তো বাইরে কন্টিনিউ হয়েই যায় পরস্পর বেশ কয়েকদিন ধরে, মানে 1 দিন কি 2 দিন ধরে, পরস্পর আবার 3-4 দিনও বৃষ্টি হয়ে যায় পরপর। তো তখনই জানো তো ওই যে জামা কাপড়গুলো 2 দিন কি 3 দিন টাইম নেয় শুকাতে, তখন কিন্তু সেগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু আর পরার উপযুক্ত থাকে না।
আর জানো তো এটা না, যাদের মানে ওয়াশিং মেশিন আছে বা কাপড় কাচার মেশিন আছে তাদের কিন্তু সমস্যা হয় না, কারণ তাদের অর্ধেকটা শুকিয়েই বেরোয়। তো পাখার নিচে দিয়ে দিলে বা একটা খোলা জায়গায় দিয়ে দিলে এদিক সেদিক মেলে দিলে মোটামুটি শুকিয়ে যায়। যেহেতু আমার এই ধরনের কোনো ব্যবস্থা নেই এখনও পর্যন্ত, মানে কোনো ওয়াশিং মেশিন নেই, তো সেই কারণেই হাতে জামা কাপড় কাচাকাচি করে মেলে শুকাতে কিন্তু অনেকটা সময় লাগে। এদিকে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঘরদোর মোছামুছি করে স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ আজকে তো বললাম রবিবার, আর রবিবারে কিন্তু রান্নার একটু তোড়জোড় থাকে বেশি। আর আজ কিন্তু মনের বাপি সেভাবে কোনো বাজারপত্র করেনি, বলল কাল করবে কি পরশুদিন হয়তো করে দেবে। তো আজ শুধু চিকেনটাই নিয়ে এসেছে। ও একটু সকালের দিকে কাজে ব্যস্ত ছিল, নিজের একটু পার্সোনাল কাজে, তো সেই কারণে না সেভাবে বাজার টাজার আজকে আর হয়নি। তো ওই আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিল মেয়ের জন্য, বললো ঘরে যা আছে সে দিয়েই আজকে চালিয়ে নাও, তারপর দেখা যাবে কাল কি পরশু আমি সমস্ত বাজার করে দেবো। তো ফ্রিজে একটু মাছ ছিল আর চিকেনটা নিয়ে এসেছিলো, আর জানো তো ঘরে অল্প একটু চালও ছিল। এবার মন তো বায়না করছে যে রাইস খাবে, তো ওই যেটুকু চাল ছিল সেটুকু দিয়েই আর কি ওর মতো করে দিয়েছিলাম, ওর মতো হলেই হলো। আর এদিকে স্নানের পর ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে নিতে। যেহেতু এখন কদিন আমি পুজোটা করছি না, মাই করছেন, তো সেই কারণে ঠাকুর প্রণাম করে চলে যাব নিচে, রান্নাটা আস্তে আস্তে করে নেব। এদিকে নিচে চলে এসেছি, আর দেখো একটা দাদাভাই এসে আম দিয়ে গেছেন, মানে দাদাভাই বলি আমি, উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের আর কি বন্ধু। তো তাদের বাড়ির গাছে এবারে খুবই আমাদেরই গাছের মতো খুবই অল্প পরিমাণে আম হয়েছে। তো ওনাদের গাছের আম জানো তো বেশ অনেক দিন আগে, মানে এই এখন শুরুর দিকেই কিন্তু পেকে যায়। প্রত্যেকটা কিন্তু গাছ পাকা আম, জানো তো, কোনোটাই ওই কার্বাইড না কি বলে সেটা দিয়ে কিন্তু পাকানো নয়, প্রত্যেকটাই কিন্তু গাছ পাকানো আম। আর আমগুলো দুর্দান্ত মিষ্টি হয়। তো এই কটা আম দিয়ে গেছেন, তো সেটাকেই আর কি একটা ঝুড়িতে ঢেলে রাখলাম। আর এদিকে দেখো মন ঘুম থেকে উঠে পড়েছে, মনকে গুলে দিচ্ছি এক গ্লাস হরলিক্স আর দিয়ে দেবো কটা বিস্কিট। তো এইটাই হচ্ছে মনের আজ সকালের ব্রেকফাস্ট বলো, জলখাবার বলো, যাই বলো। তো আর না এখন বাড়ি আছে, এই গরমের মধ্যে ও আর আলাদা করে কিচ্ছু খেতে চাইছে না, না মুড়ি না ছাতু না রুটি, কিছুই খেতে চাইছে না। এক গ্লাস হরলিক্স খেলেই ওর নাকি হয়ে যাচ্ছে। যাই হোক, গরম বলে না আমি ওকে আর জোরজারও করছি না। তো এদিকে ওকে খেতে দিয়ে ব্রাশ ট্রাশ হয়ে গিয়েছিল, ওকে খেতে দিয়ে আর এদিকে দেখো রান্নার দিকটায় চলে এসেছি। রান্নার দিকে প্রথমে এদিকেটা ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর এদিকে একটা চচ্চড়ি করে নিচ্ছি, ওই বরবটি আলু একটু চিচিঙ্গে এই সমস্ত দিয়ে, খুবই সিম্পল, মশলা লঙ্কা হলুদ নুন ব্যাস এটা দিয়েই আর কি চচ্চড়িটা করে নেব। আর আদার্স কোনো কিন্তু মশলা আমি এর মধ্যে দিইনি, একটু টমেটো দিয়েছিলাম, ব্যাস এটাই। আর নামানোর আগে হালকা অল্প একটু জাস্ট মানে ওই স্বাদের ব্যালেন্সটা করার জন্য একটু জাস্ট অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। আর জানো তো গাদাখানেক তেল মশলা এই সমস্ত দিলেই কিন্তু রান্নার টেস্ট ভালো হয় এমনটা নয়, অল্প তেল মশলার মধ্যেও কিন্তু ভালো রান্না হয় যদি সেভাবে করতে পারা যায় আর কি। আর এদিকে দেখো চচ্চড়িটাও আমার রেডি, আর ঢেলে নিয়েছি একটা পাত্রে। আর এরপর করে নেব মাছের ঝাল, মানে দুটো পাবদা মাছ ছিল ফ্রিজে, তো সেটাই আর কি নুন হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো মাছটাকে ভেজে নিচ্ছি। আর এই পাবদা মাছ কিন্তু বিশাল ফাটে, জানো তো, আগে তো অত বুঝতাম না, অনেকটা করে তেল দিয়ে ফেলতাম, তার মধ্যে পাবদা মাছটা ছাড়তাম আর ফটফট করে ফেটে চারিদিকে তেল হতো, এমনকি নিজের গায়েও ছিটকে আসতো, জানো তো। আর যেহেতু পাবদা মাছ বেশ ভালোই ফাটে, সেই কারণে এখন না অল্প পরিমাণে তেল দিয়ে আর একটা করে ভাজি, তাও আবার ঢাকা চাপা দিয়ে। তো দেখো এই 2 পিস মাছই ছিল কিন্তু ফ্রিজে, তো এই 2 পিস মাছেই কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে নেবো একটু মাছের তেল ঝাল। তো এই পাবদা মাছের ঝালটা কিন্তু খেতে দারুণ লাগে, জানো তো, সত্যি বলছি, মানে ভাত দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। আর এর মধ্যে যদি একটু পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা যেটাকে বলে, আর যদি একটু টক দই ফেটিয়ে দেওয়া যায় তাহলে নাকি আরও টেস্ট ভালো হয়। আর এদিকে তো দেখলেই সর্ষেটা আমি কেমনভাবে দিই, আমি কিন্তু খোসা সমেত সর্ষেটা ঢেলে দিই না, একটু জল দিয়ে সেই জলটাকে আর কি ঘুলিয়ে নিয়ে তার মধ্যে আর কি কড়াইয়ের মধ্যে দিই, আর সর্ষের যে খোলাটা থাকে সেটা কিন্তু সেই পাত্রে থিতিয়ে থাকে। আর এদিকে ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা তো দিয়েইছিলাম, কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই আর কি মাছের ঝালটা করে নিয়েছিলাম। এদিকে দেখো আজকের মাছের ঝালটা না একটু একটু গামাখাই করেছি, কারণ ডাল আছে, জানো তো, সেই ডালটাকেও গরম করে নিয়েছি, গতকালের ডাল আছে, তো সেই অরহর ডালটাকে একটু গরম করে নিয়েছিলাম। আর এই বরবটি চচ্চড়ি তো দেখলেই, আর হচ্ছে তোমার এই মাছের ঝাল, এটা হচ্ছে আমাদের একদম ঘরোয়া সাদামাটা রান্না।
তারপরেই হচ্ছে আমার মেয়ের চিকেন। এটা কিন্তু আমি আজকে করিনি, পুরো চিকেনটাই কিন্তু আমার মেয়ে করেছে। আর আমি হাত দিতে গেলে কিন্তু আমার হাত থেকে খুন্তি দেখেছে তো কেড়ে নিচ্ছে, নিয়ে কিন্তু নিজেই করছে। কি বলতো, ভাবে না ওকে একা ছেড়ে দিতে আগুনের কাছে, না ভয় লাগে জানো তো। জানতে হবে, শিখতে হবে, সবই ঠিক আছে, কিন্তু মায়ের মন তো তবুও আর কি মানে না, যেন মনে হয় কাছে দাঁড়িয়ে থাকি, একটু আমি হয়তো করে দিই, ও হয়তো পারছে না ঠিকঠাক করে, তো এটাই মনে হয় জানো তো। আর বারবার যতবারই আমি বলছি দে একটু, আমি ভালো করে একটু আর কি নেড়ে দিই খুন্তিটা, কিছুতেই হাত দিতে দিচ্ছে না। যতবারই হাত দিতে যাচ্ছি বলছে তুমি চলে যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও, আমি করছি। তো ওভাবে তো ওকে ছাড়তে পারি না, একটা টেনশন থেকেই যায় জানো তো। আর দেখো কিভাবে নাড়ছে, ও কিন্তু ভালো করে নাড়তেও পারছে না, আবার বলছে মা তুমি কি করে রান্না করো, আমি তো এক হাতে খুন্তি ধরেছি, এক হাতে সাঁড়াশি ধরেছি, তাতেই আবার হাত দুটো ব্যথা করছে। তো মাঝে মধ্যে দেখো আবার খুন্তি সাঁড়াশি রেখেও দিচ্ছে, রেখে দিয়ে কিন্তু একটুখানি করে রেস্ট নিয়ে নিচ্ছে। আর এদিকে চিকেনটাকে আর কি জানি না কি চিকেন ও রান্না করেছে, চিকেনটা কিন্তু একটু ব্ল্যাকিশ ধরনের হবে, তো সেই কারণে ওর মধ্যে একটু সয়া সস দিয়ে নিচ্ছে। আর পেঁয়াজ ভেজে কিন্তু বেরেস্তা করে আগে থাকতেই তুলে রেখে দিয়েছিল। আর ও রান্নাঘরে আসলে আমার ওই একটাই চিন্তা, এটাতে হাত দিয়ে ফেলবে, ওটাতে হাত দিয়ে ফেলবে। কি বলতো, মায়ের ওই একাদশী থাকে, তো এই সমস্ত একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্তগুলো মোটামুটি থাকে, তো সেই কারণে না সবটাই আঁশেটো আমি করি না জানো তো, একটু হাত ধুয়ে দিয়ে ব্যবহার করার চেষ্টা করি। আর সবটাই ওইভাবে মানে আঁশ এটো মাংসের ছোঁয়া, মাছের ছোঁয়া ওভাবে তো করে রাখাটাও ঠিক নয় না। তো উপোসের দিনে কি বলতো, জিনিসগুলো দিয়ে না রান্না করে খেতে বড় অসুবিধা হয়, সেই কারণে না আমি সমস্তটাই আলাদা আলাদা রাখার চেষ্টা করি। আর বারে বারে হাত ধুয়ে কিন্তু ওই জিনিসগুলো ব্যবহার করি। তো মেয়ে আসলে রান্নাঘরে আমার ওই একটাই ভয় থাকে, সব বুঝিয়ে এটা করে দিল, সেই কারণে আমি আর ওর পাশ থেকে কিন্তু সরতে পারি না। এদিকে দেখো চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর লাস্টে মেয়ে তো দেখলেই ওর ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়েছিল, আর আমি হাফ চামচ মতো একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু লাস্টের দিকে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিলাম। চিকেনটার টেস্ট কিন্তু বেশ ভালো হয়েছিল। এটা কিভাবে করেছিল বলো তো, আগে একটু বেরেস্তা করে তুলে রেখেছিল, তারপর যেমন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজে সেভাবে লাল লাল করে ভেজে, আদা রসুন বাটা যেমন দিই নর্মালি সেভাবে দিয়ে, লঙ্কা হলুদ নুন দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করেছিল। আর দেওয়ার মধ্যে দিয়েছিল একটু ওই 2 চামচ মতো তোমার সয়া সস, তো সয়া সস দিয়েছিল। আর নামানোর আগে দেখলেই তো বেরেস্তা ছড়িয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিল, ব্যাস। আর হ্যাঁ, একটু ভাজা মশলা দিয়েছিল জানো তো, সেই ভাজা মশলার মধ্যে ছিল লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, একটু জিরে, ব্যাস এটাই আর কি। একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নামানোর আগে সেটাও দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো মেয়ের ওই যে বায়না বললাম একটু রাইস খাবে, তো মোটামুটি ওর মতো যতটা চাল ছিল ওর দুবেলা মোটামুটি আমাদের অল্প অল্প এক মুঠো করে হয়েই গিয়েছিল জানো তো। আর এদিকে আনাজপাতিও সেভাবে ছিল না, তাই যতটা যা ছিল সেই দিয়েই আর কি মেয়েটার বায়না সামলাতে করে দিয়েছিলাম একটু রাইস। আর আমি জানো তো এভাবেই রাইস করে থাকি, আগে ভাতটা করে আর কি তার থেকে ফ্যান ঝরিয়ে নিয়ে তারপর লেয়ার বাই লেয়ার এভাবে সাজিয়ে নিই, একটু মশলা, একটু এই সবজি, একটু ঘি, তারপরে একটু অল্প করে একটু চিনি দিই, এভাবেই কিন্তু লেয়ার বাই লেয়ার যেমন বিরিয়ানি সাজাই এভাবে সাজিয়ে নিই, এভাবেই রাইস করি, তাহলে কিন্তু ওই ঝরঝরে ভাবটা বজায় থাকে জানো তো। আর দারুণ হয় খেতে কিন্তু। যদিও আমার রাইস খুব একটা পছন্দের খাবার নয় যদিও, তো ওই করেছি নামমাত্রই, ওই মনের বাপি মনের ঠাম্মি মন খাবে। আর আমি কিন্তু ওই সাদা ভাতই খেয়েছি, কারণ আমি বেশিরভাগ রাইস করলে কিন্তু সাদা ভাতটাই পছন্দ করি, আর ওটা করিও জানো তো, আলাদা অল্প করে একটু করিও আমার নিজের জন্য, কারণ আমার রাইসকে একদম পোষায় না, মানে ভালো লাগে না অতটা খেতে। ওই একটু নিজে হাতে রান্না করি, যখন নিজে হাতে করেছি তাই 1 চামচ হয়তো নিয়ে খাই। তো আজকে দুপুরের লাঞ্চে কিন্তু আমি রাইসটাও খাইনি আর চিকেনও খাইনি, জানি না কেন কিছুতেই খেতে ইচ্ছা করছিল না। রাইস চিকেন যেন মনে হচ্ছিলো গলা দিয়ে নামছে না। তো এক এক সময় এরকম হয় জানো তো, শরীর খারাপ থেকেই হোক বা অন্য কোনো কিছু থেকেই হোক, নিজে হাতে রান্না করলেও কিন্তু খেতে ইচ্ছা করে না। আর এদিকে দেখো রান্নার যে সমস্ত বাসনপত্র পড়েছিল সেগুলোকে ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর রান্না করছি, আর আমার কড়াটাকে দেখে কান্না পাচ্ছিল, কারণ আগের দিন রাতে মেয়ের জন্য ওই কটা লুচি ভেজেছি, তাতেই কিন্তু কড়া পুড়ে একদম জামা হয়ে গিয়েছিল। তো সেটাকেই বেশ অনেকক্ষণ ধরে কড়াটা মাজতেই আমার অনেকটা সময় চলে গেছে, প্রায় 20 মিনিট মতো সময় চলে গেছে কড়াটা মাজতেই জানো তো। আর যত পড়ে তত কিন্তু আমার ভয় লাগে কি করে পরিষ্কার করব। যাই হোক সব শেষে কিন্তু পরিষ্কার করেও ফেলি।
আর এদিকে দেখো মেয়েটাকে দুপুরে খেতে দিয়ে দিচ্ছি রাইস আর এই যে চিকেন কষা। তো চিকেন কষাটার কালারটা কিন্তু এমন হয়েছিল। আর এই যে আমাদের দুপুরের মেনু, বরবটি চচ্চড়ি, চিকেন, আর এদিকে স্যালাড ছিল, এদিকে ছিল ভাত, আর তোমার একটু ডাল ছিল, জানো তো কত দিনের ডাল ছিল। তো দুপুরের লাঞ্চের পর আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। প্রার্থনা শেষে একটু চা খেয়ে নিয়েছিলাম। চাটা না সন্ধ্যায় একটু খুবই জরুরি, জানো তো, নাহলে না মাথাটা খুব টিপটিপ করে। আর চাটা খেয়ে নেওয়ার পর সন্ধ্যায় একটু ওই ভিডিও এডিট করি, ব্যাস। তারপর হচ্ছে রাতের ডিনার। আর আজকে রাতে কিন্তু কিছুই করিনি, সমস্ত দুপুরে ছিল। বললাম ওই যে আমি রাইস খাইনি, চিকেন খাইনি, তো সমস্তটাই ছিল কিন্তু রাতে হয়ে গেছে। আর চলো আমরা রাতে ডিনারটা কমপ্লিট করি। আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।